আমি প্রথমে এখানে এসে জিজ্ঞেস করেছি যে সাবরুম বাজারে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমরা কেন মঞ্চ তৈরি করতে পারলাম না? আমরা কেন আজকে মাইক দিয়ে 10-15টা মাইক লাগিয়ে আমরা কেন বক্তব্য করতে পারছি? তার একটাই উত্তর এসছে, বলেছে যে শঙ্কর বাবুর ভয়ে কেউ মাইক দিতে চাইছে না, শঙ্কর বাবুর ভয়ে কেউ এখানে মঞ্চ তৈরি করতে চাইছে। এটা হতেই পারে কোন ব্যাংক যখন কুয়ার মধ্যে থাকে তখন সে পৃথিবীর কিছু দেখে না। সারা পৃথিবী, সারা রাজ্য পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তন সাবরুমকে বাদ দিয়ে পরিবর্তন হবে না। আজকে এখানকার সুধী নাগরিক বৃন্দকে আমি এই কথাই বলতে চেষ্টা করব, মানুষকে ঠকানো যায়, 4 বছর 5 বছর মানুষকে ঠকানো যাবে, কিন্তু সারাটা জীবন ঠকানো যাবে না। 5 বছর আগে 2018 সালে আজকের যারা সরকার পরিচালনা করছেন তাদের মুখে মুখে একটি কথা ছিল, ভিশন ডকুমেন্ট। এবং এই ভিশন ডকুমেন্টকে দেখিয়ে ত্রিপুরার সর্বস্তরের মানুষকে তারা ঠকাতে পেরেছে। তখন আমরা ভাবতাম সত্যি যদি ভিশন ডকুমেন্ট ত্রিপুরায় ইমপ্লিমেন্ট করা যায়, ত্রিপুরার প্রতিটি মানুষের জন্য উন্নয়ন হবে। কিন্তু আজকে কি দেখেছি, যারা সেই দিন চিৎকার করে বলেছে 25 বছরের বাম শাসনে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য আমাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে হবে, ভোট দিয়েছে মানুষ। আমার চোখের সামনে ভারতের ট্রেড ইউনিয়ন সিপিআইএম এর সিআইটিউর একটা অফিস আছে, যার ভাঙা জানালা আমরা দেখতে পাচ্ছি। এই বুঝি গণতন্ত্র? গণতন্ত্রে মানুষ তার নিজের কথা বলতে পারবে। ভারতের সংবিধান কি বলে? ভারতের সংবিধান মানুষকে তার নিজের কথা বলার অধিকার দিয়ে রেখেছে। যে যার পার্টি করবে, ভারতবর্ষে বহু দল করা যাবে, একটাই দল থাকবে, বিরোধী দল থাকা যাবে না, এটা আমাদের সংবিধান সেই কথা বলে। আজকে যারা ভিশন ডকুমেন্টকে কাজে লাগিয়ে যারা যুবক যুবতীদের বলেছে মিস কল দিন চাকরি দিয়ে দেব, অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নেই, মোবাইল হাতে তুলে নিন, একটা মিস কল দিয়ে দিন, চাকরি হয়ে যাবে। আজকে কি সত্যি চাকরি হয়েছে? যারা ত্রিপুরার মানুষকে বলেছে ত্রিপুরায় জাহাজ আসবে, ত্রিপুরায় নেই কোনো সমুদ্র, নেই কোনো বড় নদী, তারপরেও বলেছে ত্রিপুরায় আমরা জাহাজ আনবো। আমরা কি দেখেছি? 50 বস্তা সিমেন্ট নিয়ে বাংলাদেশ থেকে একটা বড় নৌকা নিয়ে সোনামুড়াই নেমেছে, এটাকে বিপ্লব বাবু বলেছে জাহাজ আইছে। এই হচ্ছে তাদের জাহাজ। যারা বলেছে যে আমরা ত্রিপুরাকে এমন উন্নতির শিখরে নিয়ে যাব, ত্রিপুরাকে স্বর্ণ যুগে আমরা রাখবো না, আমরা হীরার যুগে নিয়ে যাব। আজকে রাস্তাঘাটের কি অবস্থা? সাবরুম এলাকা থেকে 3 কিলোমিটারের বাইরে চলে যান, এডিসি এলাকায় চলে যান, প্রত্যন্ত অঞ্চলে চলে যান, ত্রিপুরায় একটা রাস্তাঘাটের একটা ভালো কোনো সুব্যবস্থা নেই। আমি বামপন্থীদের ভালো বলছি না, কিন্তু বামপন্থীরা যারা
25 বছরে যে কাজটা করে গেছে সেটাকে রিপেয়ারিং করার পয়সাটুকু তারা খরচ করে নাই, সবটাই বলে খায়া ফালাইছে। মানুষ যখন খায় তখন চিবায়া খায়, আর বিজেপির এরা গিল্লা খায়। সবকিছু গিলতে গিলতে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আর কিছু নাই। এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। আর যারা সাবরুম শহরে বসে আপনারা ভাবছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আবার আইব, আসছে না। নিশ্চিত রূপে ত্রিপুরা মথার হয়ে আমরা বলছি, এইবার ত্রিপুরার মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করবে এবং ত্রিপুরা মথার 34 থেকে 38টি সিট দখল করে একাই ত্রিপুরাই সরকার করবে। এটা ত্রিপুরা মথার সরকার হবে। আপনারা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, আপনারা জানেন হিন্দু ধর্মে কিন্তু পৌষ মাসের মধ্যে আমরা কিছু করি না। কোন বিয়ে শাদীর কোন ব্যাপার আমরা ঠিক করি না। ঘর তৈরি করার কোন কাজ আমরা হাতে নিই না। কিন্তু ভারতের জনতা পার্টি এইবার কিন্তু একটা ভুল কইরা ফালাইছে। এরা পৌষ মাসের মধ্যে ত্রিপুরার জনগণের বিশ্বাস অর্জনের লক্ষ্যে একটা রথের যাত্রা করছে, এবং যারা এই পৌষ মাসে রথের যাত্রা করে এই রথ যাত্রা এমন জায়গায় নিছে যেখানে পরাজয়ের মুখ দেখায় দিয়ে গেছে। আস্তাবল ময়দান ত্রিপুরার সেরা ময়দান। কংগ্রেস, কমিউনিস্ট, ত্রিপুরা মথা সর্বদলের লোকের রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটা জায়গা হচ্ছে আস্তাবল ময়দান। ভারতের প্রধানমন্ত্রী, যিনি আম আদমির নাকি চৌকিদার, চৌকিদারের যে এত ভালো ড্রেস হয় এটা আমি কখনোই এত বড় চৌকিদার দেখছি না। চৌকিদারের যে এত মেকআপ হয় আমি কখনোই দেখি নাই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় বিশ্ববিখ্যাত চৌকিদার, যার ড্রেসের দাম 1 লাখ টাকার উপর। উনি যখন আস্তাবলে এসেছিলেন তখন বিজেপির কাছে লোক নাই। আস্তাবলে যে হাজার হাজার লোক সমাগম করবে, বিজেপির বুকের মধ্যে সেই সাহস নাই। তারা কি করেছে? তারা বলেছে যে টিসিএস অফিসারকে থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে, আশা কর্মচারীদের থাকতে হবে। তারপরও আমরা দেখেছি 20,000 চেয়ার পাতায়া আস্তাবলের মধ্যে তারা চেষ্টা করছিল লোক দেখানো। 10,000 চেয়ার লোক না থাকে তো গুটায় নিয়ে গেছে মাথার পাই। আর এই 10,000 লোক পর্যন্ত তারা দেখাতে পারেনি। কি কইছে তারা কিছুদিন আগে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 শক্তি থাকতে বলে বিজেপির কোনো ভয় নাই। আরে হিন্দু ধর্মের এই দেবতাদের সাথে তুলনা। ব্রহ্মাকে নরেন্দ্র মোদীজি, বিষ্ণুকে জেপি নড্ডা, আর মহেশ্বর বলে অমিত শাহ। এই 3 শক্তি থাকতে বিজেপির বলে হারের কোনো চিন্তা নাই, তারা শুধু জয়লাভ করবে। সমস্ত অস্ত্র শেষ। রথযাত্রায় সেই দিন জেপি নড্ডারে যখন আনা হয়েছিল, জেপি নড্ডাকে আস্তাবলে আনার সাহস নাই। 69 লাখ টাকা খরচ করে উমাকান্ত ময়দানে সেই রথযাত্রার শেষ জনসভাটা তাদের করতে হয়, সেখানেও লোক নাই। এটা কিসের ইঙ্গিত? এখান থেকেই বোঝা যায় ভারতীয় জনতা পার্টি এবার জিতবে না। প্রতিটি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির হার হচ্ছেই হচ্ছে। আপনারা চিন্তা করুন এই কথা। আর তারা কি কইছে? 60-এর মধ্যে আমরা 60 জিতবো। মানুষরা ফালায় 60-এর মধ্যে 60 জিতবো? গাছপালা, ফ্ল্যাগ, বিল্ডিং আর ড্রেন নালাও যদি ভোট দেয়, বিজেপি 60-এর মধ্যে 60 জিততো না। কারণ মানুষ তাদের বিপক্ষে।
কে কি পেয়েছে? ত্রিপুরার প্রতিটি মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করুন কে কি পেয়েছে, এখানের যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন, চাঁদা দিতে দিতে তারা লসের মধ্যে ব্যবসা করছে। এটা আমার কথা না, ব্যবসায়ীদের কথা। চাঁদা দিতে দিতে দোকান বন্ধ করতে হবে তাদের। বাইক বাহিনী দিয়ে এত চাঁদার জুলুম ত্রিপুরার ৭৫ বছরের ইতিহাসে কোন দল এত চাঁদার জুলুম করে নাই। এই বাইক বাহিনীর জুমলা পার্টি সেটা করেছে। এবং ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রী, যারা বিশিষ্ট নেতা, যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানকার মানুষ 2 হাত তুলে ত্রিপুরার মানুষ তাদেরকে ভোট দেয়। মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার ধনপুর থেকে যখন দাঁড়িয়েছেন, মানুষ 2 হাত তুলে মানিক বাবুকে ভোট দিয়েছেন। মানিক বাবু সেখানে ডোর টু ডোর ওনাকে প্রোগ্রাম করতে হয়নি। কিন্তু আমরা দেখেছি বিজেপি এত জনপ্রিয় বলে বাই ইলেকশনে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তারা বাই ইলেকশনে প্রার্থী করেছে, বাইক বাহিনী নিয়ে রিগিং করতে হয়েছে তাদের। এটাই কি বিজেপির জনপ্রিয়তা? বিজেপির জনপ্রিয়তা শেষ। বিজেপি বাইক বাহিনী ছাড়া এদের কোনো উপায় নাই। কিন্তু তীব্রামত এটা পরিষ্কার ভাবে সাফ করলে আমরা এটা বলে যাব, বিজেপির বাইক বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা তীব্রামতার হাতে আছে। যদি তাদের সাহস থাকে বাইক নিয়ে যাবে, বাইক আসবে কিনা আর মানুষ কি পর্যায়ে ফিরে আসবে চিন্তা ভাবনা করে আমাদের এলাকায় ঢুকবেন। এটা আমাদের কথা। মানুষ শঙ্কর বাবুর বিরুদ্ধে আমার কোনো কথা নেই। শঙ্কর বাবু আমার বন্ধু মানুষ, মা মাটি মানুষের মানুষ ছিলেন উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পূজারী ছিলেন। আজকে কি করে জুমলাবাজি দলের পূজারী হয়েছেন এটা উনি বলবেন, আমি কিছু বলবো না। আর শঙ্কর বাবুকে আপনারা ভয় পেতে পারেন, অনিমেষ দেববর্মা শঙ্কর বাবুকে শঙ্কর রায়কে কোনো দিনই ভয় করে না। আজকেও করবো না, কালকেও করবো। শঙ্কর বাবুর বিরুদ্ধে যদি আমি সমালোচনা করি এটা ঠিক হবে না। কিন্তু আমার সেই বিশ্বাস আছে 1.5 মাস বাদে যখন বিজেপির সরকার হাতছাড়া হয়ে যাবে তখন শঙ্কর বাবু বিজেপিতে থাকবেন না, তীব্রামথাতেই উনাকেও আসতে হবে। এটা আপনারা জানেন। আর তীব্রামথার বিরুদ্ধে যারা বলছে যে তীব্রামথা তীব্রাসাদের দল, তীব্রামথা যদি ক্ষমতায় আসে বাঙালিরা থাকতে পারবে না, সেই কথা আবারও বলছি। বাংলাদেশে যখন আমাদের বাঙালিরা, আমি বলবো আমাদের বাঙালিরা যখন নোয়াখালী দাঙ্গায়, জাতি দাঙ্গায় আপনারা বিধ্বস্ত ছিলেন, সেই কালের আমাদের মহারাজা সেখানে গিয়ে আজকের বাঙালিদের বলেছেন যে আপনারা আসুন আমার পার্বত্য ত্রিপুরা রাজ্যে, আমার স্বাধীন দেশে আপনারা আসুন, আমি আপনাদের আশ্রয় দেব। এটা তো বাস্তব। আর যখন সেই পার থেকে বাঙালিরা অত্যাচারিত হয়ে এখানে এসছেন তখন আমাদের ত্রিপ্রাসারায় সেখানে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, রাজ্যে ছিল কংগ্রেসের শাসন। আমাদের এই নেংটি পড়া ত্রিপ্রাসারাই তখন ডাকডুল পিটিয়ে আপনাদের জন্য উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে হবে এই দাবির আওয়াজ তুলে আগরতলায় মিছিল করে আপনাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে। এটা ভুলে যাবেন না। রাজ আমলে আমরা ত্রিপ্রাসারে এখানে সংখ্যাগরিষ্ঠতাই ছিলাম, সেই দিনও বাঙালিদের উপর ত্রিপ্রাসারা অত্যাচার করেছে এমন কোন ইতিহাস নেই। আজকে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছি ত্রিপুরা রাজ্যে, আজকে কেন বাঙালিদের বিরুদ্ধে আমরা যাব? কিন্তু এটা বাস্তব কথা। কোন একটা সংখ্যাগরিষ্ঠ জাতির নিচে থাকতে থাকতে ত্রিপ্রাসারা তার অস্তিত্ব হারিয়েছে, আরো হারাবে। এবং সেই ভয়ে ত্রিপ্রাসা জাতিকে রক্ষা করার জন্য আমাদের নিজস্ব একটা
রাজ্য গঠনের জন্য আমরা আওয়াজ তুলেছি। এই রাজ্য গঠন হলে বাঙালিদের কি অসুবিধা হবে? মহারাজাদের আমলে বাঙালিরা যেভাবে আমাদের কাছে ছিল সেইভাবে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডেও থাকবে। আজকে আসামে বাঙালিরা আছেন, তাদের কি অসুবিধা হচ্ছে? আজকে মেঘালয়ে বাঙালিরা আছেন, সেখানে কি অসুবিধা হচ্ছে? নাগপুর শহরের মধ্যে মহারাষ্ট্রে বাঙালিদের জনসংখ্যা দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে বাঙালিদের কি অসুবিধা হচ্ছে? ত্রিপুরাল্যান্ড মানেই বাঙালির বিরুদ্ধে না। ত্রিপুরাল্যান্ড হচ্ছে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষ যারা এডিসি এলাকায় বসবাস করছেন, সেই এলাকার মানুষের সাথে তার নিজস্ব সংস্কৃতি, তার নিজস্ব কালচার, তার ব্যবসা বাণিজ্য থেকে তাকে সম্পদ স্তরের সর্বদিক থেকে তাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা রাজ্যের দাবি আমরা করেছি। এই রাজ্যের দাবি কোনোভাবেই বাঙালির বিরুদ্ধে নয়। এই কথা আমরা পরিষ্কারভাবে এইখানে সেখানে যেখানেই বলছি। ভয় কিসে? আজকে ত্রিপুরা রাজ্য থেকে আলাদা হয়ে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় সেটা তো আরো ভালো কথা। বাঙালির পকেট কেটে ত্রিপ্রাসাদের উন্নয়নের কথা আমরা বলি নাই। কেন্দ্রীয় সরকার দেখবে, সমস্ত রাজ্যকে দেখবে। আজকে পশ্চিম বাংলায় যে বাজেটটা হচ্ছে, আসামের কি ক্ষতি হচ্ছে? আসাম রাজ্য থেকে মিজোরাম তৈরি হয়েছে, কি ক্ষতি হয়েছে সেখানকার আসামিজদের? এখানকার ত্রিপুরা রাজ্য থেকে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, বাঙালিদের কি ক্ষতি হবে? যার যার বাজেট দিয়ে, ভ্রাতৃত্ব ভোট নিয়ে, সম্প্রীতি নিয়ে আমরা এই ত্রিপুরা রাজ্যে সহাবস্থান করব। সাবরুম শহর যেভাবে আছে এইভাবেই থাকবে। মনুবনকুলের মানুষ এখানে এসে বাজার হাটে আসবেন, বাঙালিদের সাথে মেলামেশা করবেন। চিরতরে আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। ভয় কিসের? এই ভয়টা কারা করছে? যারা ত্রিপ্রাসাদের চিরাচরিত ভাবে পদদলিত করতে চায়, ত্রিপ্রাসাদের পদদলিত করে রাখতে চায়, শোষণ করতে চায়, তাদের ভয় হচ্ছে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড চলে আসে আর তাদের শোষণ করা যাবে না। আমরা কিন্তু বাঙালিদের পাশে। আজকেও ত্রিপুরা মতো জোর গলায় আমরা বলছি, বাংলাদেশের সেই পারে আমাদের হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বলতে হবে, শেখ হাসিনা সরকারকে বলুন হিন্দু বাঙালিদের জন্য সেখানে কনস্টিটিউশনাল রাইট দিয়ে তাদের রক্ষা করুন। দেশ ত্যাগ করাই এটা সলিউশন হবে না। মর্যাদার সাথে সেখানে বাঙালিরা যেন বসবাস করতে পারে তার আওয়াজ আমাদের উঠাতে হবে। সেই পার থেকে বেরিয়ে এসে এইখানে রিফিউজির তকমা নিয়ে বাঙালিদের বসবাস করার উচিত হবে না। আমরা ত্রিপুরা সর্বদাই বাঙালিদের পাশে থাকবো। আপনাদের বিপদে, আপনাদের অস্তিত্ব সংকটহীনতায় আপনারা যখন থাকবেন তখন ত্রিপ্রাসাদ আপনাদের পাশে থাকবে। ইতিহাসেরও আমরা ছিলাম, ভবিষ্যতেও আমরা আপনাদের পাশেই থাকবো। যারা আজকে প্রচার করছে তারা পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। বাঙালি অংশের মানুষকে তারা ত্রিপুরা থেকে দূরে সরিয়ে ভোটের ফায়দা উঠাতে চায়, কিন্তু লাভ হবে না। ত্রিপুরা আমরা সার্ভে করিয়েছি, একদিকে যেমন কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধেছে। রাজনীতিতে কেউ চিরশত্রু, কেউ চিরমিত্র হয় না। প্রয়োজনেই সেটা উঠে এসছে। যদি তারা বর্তমান বিজেপি সরকারকে উৎখাত করতে চায়, সেখানে ত্রিপুরা মথার কোন নেতিবাচক কোন ভূমিকা থাকবে না। তাদের সাথে আমরা সহমত পোষণ করছি। যারা মানুষকে নির্যাতন করবে, মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে, মানুষকে যারা ভুল স্বপ্ন দেখিয়ে ঠকিয়ে শোষণ করবে, তাদের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমাদের যে রাজনৈতিক দাবি, ত্রিপুরা মথার যে ফিলোসফি, তার ডিমান্ড, তাকে সামনে রেখে আমাদের লড়াই করতে হবে। বিজেপিকে উৎখাত করাই আমাদের শেষ কথা না। এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জন্য কনস্টিটিউশনাল সলিউশন
সাংবিধানিক ভাবে তাকে রক্ষা করার একটা পলিসি তৈরি করা, সেই পথে ত্রিপুরা মাথা হাঁটবে। এই কথা মাথায় রেখে আমরা কংগ্রেস এবং সিপিএম তাদের বিরুদ্ধে লড়াই না করে আমরা বলবো, যেখানটাই ত্রিপুরা মাথার জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল, কংগ্রেসের সিপিএম কে সেখানে ত্রিপুরা মাথাকে সাহায্য করে সমর্থন করে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। আমরা আরো বলছি, রাজ্যে যেখানেই যান আপনারা, এই ত্রিপুরা রাজ্যে আজকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত, সাবরুম থেকে সিমলা পর্যন্ত, আজকে শুধু দেখবেন এরা প্রতি ঘরের সুশাসন, কিছুদিন বাদে বাদে এরা পোস্টারিং চেঞ্জ হয়। আজকে খুমডাঙ্গা এলাকায় একটা পোস্টার দেখেছি, এরা লিখেছে জনজাতি অংশের মানুষের বলে সম্মান বাড়ছে, কাজে বলে তাদের প্রমাণ। আরে জনজাতি মানুষের জন্য তারা কি করেছে? যখন বিপ্লব বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদটা ছাড়তে হয়, তখন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে মুখ্যমন্ত্রী করতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রী করে নাই। এটা কি জনজাতিদের সম্মান হয়েছে? আজকে জনজাতি মোর্চার যিনি এমপি ছিলেন, সুশিক্ষিত একজন যুবক রেবতী মোহন ত্রিপুরার থেকে উনি সাংসদ, ওনাকে মন্ত্রী করতে পারত কেন্দ্রীয় মন্ত্রিসভায়, ওনাকে মন্ত্রিত্ব দেয়নি। তারপরেও বলছে আমাদের বলে সম্মান বাড়ছে। আসলে সম্মান বাড়ছে না, মোদির পোস্টার লাগায় এরা মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছে যে পোস্টার করুন, বিজেপি এখনো শক্তিশালী। ত্রিপুরার এক মন্ত্রী আপনারা দেখছেন, মাঝে মাঝে উনি রাস্তায় যখন মিছিল টিছিল বাইর হয়, উনি নাচানাচি করেন, আর গাড়ির ফুটকির মধ্যে ঝুলাইয়া নিজেরে ওইখানেও নাচানাচি করেন। এই রাজ্যের ওই মন্ত্রীর নাম আমি বলবো না, আপনারাও জানেন। উনি কেন নাচানাচি করেন জানেননি? উনি নিজের ইয়াং প্রমাণ করতে চান, কারণ বিজেপি নাকি কইছে বুড়ারা আর টিকিট দিতাম না। তখন বুড়া মন্ত্রী লুটতে লুটতে রাজ্যদারের লুটটা কোটি কোটি টাকা বানাইয়া আবার যদি চান্স পাই নিজের ইয়াং প্রমাণ করার জন্য গাড়ির ফুটকির এটার মধ্যে লটকায় নাচানাচি করেন। তারপরেও হবে না, মোহনপুর ত্রিপুরা মাথা ছাড়ছে না। এইবার ত্রিপুরা মাথার এমএলএ হবে মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে। আমরা মোহনপুর বিধানসভা কেন্দ্র ছাড়বো, আমরা পানিসাগর ছাড়বো না, আমরা সাবরুম ছাড়বো না, মাতাবাড়ি ছাড়বো না, আমরা কল্যাণপুর প্রমোদনগর ছাড়বো না, আমরা জেনারেল এসসি সিট ছাড়বো না। ত্রিপুরা মাথা 20টা সিটের মধ্যে 20টা এসটি রিজার্ভ সিট আমরা জয়লাভ করবই, এবং তার বাইরেও এসসি এবং জেনারেল সিট দখল করে এইবার ত্রিপুরা মাথা পাহাড়ি, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষের কল্যাণকর একটা সরকার আমরা উপহার দিতে চাই। রাজারে কেমনি কিনবো? 200 কোটি টাকা অফার কইরা ওই বস্তা 2 বস্তা 200 কোটি টাকা। আরে রাজার ঘরে তো 2000 কোটি টাকা পইরে নিচ্ছে, এই খবর নেন। আর আপনার রাজা বাবু সরকারি বাংলায় থাকতে হইতেছে না। আজকে যারা বিজেপির মন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের শুদ্ধ প্রধানমন্ত্রী, ওনাকেও সরকারি আবাসে থাকতে হচ্ছে। কিন্তু গর্বের সাথে আমরা বলবো, আমাদের মহারাজাদের শিলং, কলকাতা, ত্রিপুরা, ভোপাল, দিল্লিতে আমাদের রাজপ্রাসাদ রয়েছে, ওনার সরকারি আবাসে থাকার কোনো দরকার নেই। এই রাজারেরা 200 কোটি টাকা দিয়ে কিনা লাগবে। আরে খবর নেন, আরো বেশি করে খবর নেন। আমাদের রাজার একটাই উদ্দেশ্য, কোন মানুষ সে বাঙালি হতে পারে, সে মণিপুরি হতে পারে, সে হিন্দুস্তানি হতে পারে,
সে মুসলিম হতে পারে, ওই পারের মুসলিমরা অমায়িক হতে পারে, নির্যাতক হতে পারে, অমানবিক হতে পারে। এই পারের মুসলিমদের আমরা প্রেম দিয়ে আমরা বুঝাবো, ভাই ওই পারের মুসলিমদের বলো হিন্দুস্তানি হিন্দু ধর্মাবলম্বী আমাদের বাঙালিদের প্রতি ভালো ব্যবহার করো, ভালোবাসার ব্যবহার দাও। আমরা প্রেম দিয়ে তাদের বুঝাবো তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন। এই পথে আমাদের মহারাজা আজকে এখানে এখানকার মুসলিমদেরও প্রেম ভালোবাসা দিয়ে বোঝাতে চেষ্টা করছে। বন্ধু আমার ভাই, আমার মুসলিম ত্রিপুরায় এসো আমরা সবাই আওয়াজ তুলে সারা বিশ্বটাকে আমরা শান্তির বিশ্ব তৈরি করব। এখানে বাঁচার সবার অধিকার, এটা মুচিরও বাঁচার অধিকার আছে, এটা ব্রহ্মসূত্রেরও বাঁচার অধিকার আছে। একজন চ্যাটার্জি গাঙ্গুলি তার যেমন বাঁচার অধিকার আছে, একজন এইখানে মুচিরও এর ছিল একটা বাঁচার অধিকার আছে। সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে, আর এই পরিবর্তন, এই শাসন, জনকল্যাণের শাসন, যুবকদের চাকরি, ত্রিপুরার রাস্তাঘাট, ত্রিপুরাই সমৃদ্ধি, এই সমস্ত কাজ যদি আমরা করতে চাই, ভালো একটা সরকার, গুড লিডারশিপের একটা সরকার ত্রিপুরায় আমাদের আনতে হবে, যারা নিজেরাই ঠিক না। কিছুদিন আগে এক এমএলএ মহোদয়ের বক্তব্য শুনলাম, উনার আশা ছিল ত্রিপুরা রাজ্যে ত্রিপ্রামথার সাথে একটা অ্যালায়েন্স হবে, মিষ্টি মিষ্টি কথা কইছেন। তারপরে একটা সবাই গিয়া উনি আবুল তাবুল কথা কইছেন, ত্রিপ্রামথারে বলে সবাই বয়কট করতে হইব, এদের ভোট দেবেন না। এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আওয়াজ, এটা বলে একটা ফেক এনসি বর্মার সাথে তুলনা করে উনি বক্তৃতা করেছেন। আমি সেই বিধায়ক মহোদয়কে বলবো, ত্রিপ্রামথাকে মানুষ বুকে টাইনে নিব, কিন্তু আপনি নিজেই বয়কটই দিবেন। এই ভয়টা আপনি করুন, আপনাকে মানুষ বয়কট করবে, ত্রিপ্রামথাকে বয়কট করবে না। ত্রিপ্রামথাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবেন এবার। এবং যারা শুধু ক্ষমতার লোভে আজকে গঙ্গার ঘাট, কালকে বৃন্দাবনের ঘাট, কালকে চন্দ্রে যাইব, সূর্যে যাইব, এরা দেশের মানুষের, রাজ্যের মানুষের কল্যাণকর কাজ করতে পারে না। স্থায়িত্ব, মানুষের স্থিতিশীল স্থায়িত্ব মনোবৃত্তি থাকতে হবে। আজকে এই গাছের মধ্যে, কালকে ওই গাছের মধ্যে বান্দরের মতো ফাল দিতে দিতে নিজের বাস্তব ঠিকানা থাকতো না। এরা জনগণের জন্য কি কাজ করবে? আমাদের মহারাজা গতকাল মহারাজা ছিলেন, আজকেও মহারাজা, কালকেও মহারাজা থাকবেন। ত্রিপুরার মানুষকে যা বলবেন সেই কাজ উনি করবেন। বলার তো অনেক কিছু। বেকারদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ত্রিপ্রামথাকে আপনারা সুযোগ দিন, কর্মসংস্থান তৈরি করতে হবে, দেশ বিদেশের সাথে আমাদের যুক্ত করতে হবে। সাবরুম বিলুনিয়ার মানুষকে আমেরিকায়, অস্ট্রেলিয়ায় চাকরি করার সুযোগ দিতে হবে। ত্রিপুরায় যতগুলো শূন্য পদ রয়েছে তাকে পূরণ করতে হবে। কেন্দ্রীয় সরকারকে চাপ দিয়ে আমাদের উন্নয়নের পথে হাঁটতে হবে। ত্রিপুরার মানুষকে এক ছত্রে বেঁধে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ত্রিপুরা আচ্ছা হামারা, এই গানটা যেন আমরা গাইতে পারি। ত্রিপুরার সর্বস্তরের মানুষকে, সর্বংশের মানুষকে নিয়ে যেন আমরা একটা পথে হাঁটতে পারি। পাহাড়ি বাঙালি আমরা একই বৃন্দের দুইটি কুসুম, আলাদা আলাদা তার খাদ্যাভ্যাস থাকতে পারে, তার কালচার আলাদা হতে পারে, কিন্তু আমরা একই পথের প্রতীক, আমরা একই রাজ্যের মানুষ, একই বাজারের ক্রেতা, একই বাজারের আমরা বিক্রেতা। যারা এটাকে বিভেদ করতে চাইছে, বিচ্ছিন্ন ভাবে যারা, বিক্ষিপ্ত ভাবে সেখানে যারা আমাদের মধ্যে যেন বিভেদ তৈরি হয়, সেটা যারা প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
আজকে কোন বাইক বাহিনীর লোক বাইক বাহিনীর হারমাদরা যখন আক্রমণ করবে, থানা বাবুদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এফআইআর গ্রহণ করছে না। গণতন্ত্র আজকে ধ্বংসের পথে। 20 বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনাকে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে না। কালকে আপনার উপর আক্রমণ হবে, মহিলাদের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে। আজকে দেশের রাজ্যের মধ্যে কোনো বিচার নেই। এই বিচার ব্যবস্থা এবং পুলিশি ব্যবস্থাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের নতুন একটা সরকার আনতে হবে, যে সরকার পুলিশকে পাওয়ার দিয়ে পুলিশের মতো সে যেন কাজ করতে পারে, তার অধিকার তাকে দেওয়া। এটা তীব্রামথার সরকার এলে ত্রিপুরাতে সেই শাসন আমরা দিতে পারবো। তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, ত্রিপুরার প্রতিটি মানুষ, বিশেষ করে এই সাবরুম এলাকায় আমাদের অরূপ দেব সহ টিসিএফ এর যারা আমাদের ওয়ারিয়ার্স, ওয়ানসা তিপ্রাসা, ফুরুক মুগলি, হিন্দুস্তানি, মোক, দেববর্মা, জমাতিয়া, রিয়াং, সমস্ত তিপ্রাসা আমরা ঐক্যবদ্ধভাবে শঙ্কর বাবুকে যেন বুঝাতে পারি যে শঙ্কর বাবু আপনার পার্টি অফিসে বসে বাইক বাহিনীর সাথে যে আলোচনা, এটা হচ্ছে গণতন্ত্র বিরোধী। আর তীব্রামথাকে জয়লাভ করিয়ে শঙ্কর বাবুকে দেখাতে হবে আসল গণতন্ত্র হচ্ছে তীব্রামথার সরকার এবং তীব্রামথার শাসন। আমি শঙ্কর বাবুরে ভালোই জানি, উনি সকালবেলায় আমার মতো প্রাণায়াম করেন। রামদেবের খুব ভক্ত, আমিও ভক্ত। কলকাতায় একটা যাত্রী নিবাসে ছিলাম শঙ্কর বাবুর সাথে, উনিও আমার মতো একটু অভ্যাস রাখেন, সকালবেলায় ব্যায়াম করেন। আপনারা ভয় পায়েন না, শঙ্কর বাবুরা আসলে ভালোভাবে বুঝাইলে তাই বুঝে, কেউ আসলে বুঝাইছেই না, তাই বুঝাইতেই তাই যদি আপনারা বুঝাইতে চান, তাহলে তীব্রামথায় ভোট দেবেন, তখন তাই ভালো বুঝবো। একবার যদি শঙ্কর বাবুরে বুঝানো যায়, 2 তারিখ দেখুন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, 21 তারিখ নোটিফিকেশন হবে, নমিনেশন জমা দিতে পারবো। 30 তারিখ নমিনেশন দেওয়ার শেষ দিন, 31 তারিখ স্ক্রুটিনি হবে, তারপরে ভোট যুদ্ধের প্রচার। 16 তারিখ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন হবে এবং 2 তারিখ মার্চ গণনা হবে। আর সাবরুমের মানুষ যদি শঙ্কর বাবুকে বুঝাইতে চান, তীব্রামথায় ভোট দিন। 3 তারিখ ফেব্রুয়ারি শঙ্কর বাবু আমাদের অফিসে এসে তীব্রামথায় যোগদান করবেন। এই হচ্ছে আমার বার্তা আমার বন্ধুবর শঙ্কর রায় মহোদয়কে। উনার প্রতি আমার অশেষ ভালোবাসা চিরতরেই থাকবে, বন্ধুত্বতা এটা চিরতরেই থাকবে। রাজনীতি একটা জিনিস, বন্ধুত্বতা আরেকটা জিনিস। আর তাইনের বাংলা আমার খুব ভালো লাগে। অরূপে বলেছে এটা নোয়াখালী, আর নোয়াখালী বাংলায় তো সুন্দর, ওই এমন তো মন কেউ জানি খুব ভালো লাগে আমার। শঙ্কর বাবুকে ফোন করলেই খুব ভালো বাংলা শোনা যায়, তাই কেন কই কিন্তু নোয়াখালীর শুনে ভাল লাগে। সে যাই হোক, এই হচ্ছে আমাদের কথা। তীব্রামথা আসছে, তীব্রামথা ইজ কামিং, এটা বুবাগরা ইজ সেইং। বুবাগরা এই কথা বলছে যে 2023 বিজেপি শেষ আর তীব্রামথা আসছে ত্রিপুরায়। আপনারা ভোট দিন, নির্ভয়ে ভোট দিন। এখন আগে মানিক বাবুর একটা স্লোগান দিত, কি স্লোগান দিত? নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। আমি এটা সংশোধন কইরা কইমু, নিজের ভোট নিজে দিন, তীব্রামথাকে দিন, তীব্রামথার দিকে যেন। আর কংগ্রেসের একটা স্লোগান ছিল কি, মা বোনেরা কইতাছে কংগ্রেসের সরকার আইতাছে। এটারও আমি একটু মডিফাই কইরা কমু, মা বোনেরা কইতাছে বুবাগরার তীব্রামথা আইতাছে। এবার দেখবেন সাবরুম থেকে সিমনা, আগরতলা থেকে ধর্মনগর, ইট ইজ অনলি তীব্রামথা। নিশ্চিতভাবে আপনারা থাকুন, ভোট দিন, নির্ভয়ে যাবেন।
ভোট কেন্দ্রে যাবেন, এদেরকে ভয় পাবেন না। কারণ 12 জন বাইক বাহিনীকে 100 জন যদি আমরা ঐক্যবদ্ধভাবে যাই, তারা পিছিয়ে হটতে বাধ্য হবে। কালকে আমি একটি সিঙ্গম সিনেমা দেখলাম, অজয় দেবগন। আপনারা যদি আপনাদের কাছে একটু সময় থাকে, এই নির্বাচনের আগে পুলিশ বন্ধুদের আমি অনুরোধ করব, সিঙ্গম ফিল্মটা একটু দেখা নেন। তখন পুলিশ নির্ভয়, আমি চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে 20-25টা সিঙ্গম যদি তৈরি হয়, শেষ, আমি কোন শেষ। আর আমরা সিঙ্গমদের, যদি কেউ সিঙ্গম হতে চায়, আমাদের পরবর্তী সরকার আপনাদের রাষ্ট্রপতির মেডেল আমরা ব্যবস্থা করে দেব। আপনারা সিঙ্গম হন, আপনারা এদের গোলামি করবেন না, মানুষের জন্য কাজ করুন, ভর্তির মর্যাদা রাখুন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন। 5 বছর আপনারা এদের আঙ্গুল হেলনিতে কাজ করেছেন, সেই পাপটা আপনারা শুধরায় নেন। এই 1 মাস আপনার নিজের ভর্তির জন্য, যেদিন আপনারা কসম খাইছিলেন আমি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আমি পুলিশের ভর্তি করেছি এবং পুলিশ মানুষের বন্ধু হিসেবে কাজ করবে, এই শপথকে আপনারা স্মরণ করুন এবং মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করুন। এবং তীব্রামথা কর্মচারীদের কথা কইলে বেশি টাইম যাইব গা। ইনক্রিমেন্ট পাইছে কর্মচারীরা, আর ইনক্রিমেন্ট তো প্রত্যেক বছর পায়। এইটা মিছিল কইরা সরকারের ধন্যবাদ জানাই, লজ্জার কথা। আর কত পার্সেন্ট দিয়ে দিছে? 12%। কর্মচারীরা দিয়ে পাইব প্রত্যেক বছর 2 বার, একবার জানুয়ারি মাসে, একবার জুলাই মাসে। 5 বছরে 10 টাইম দিয়ে পাইতো। 3.5 বছর কর্মচারীদের 1 টাকা দিয়ে না দিয়া 3%, 5%, এখন 12%। এরা কয় কেন্দ্রীয় হারে আমরা দিয়েছি। কেন্দ্রীয় সরকার কত পার্সেন্ট দিয়ে দিছে? এখানকার বিজেপি সরকারের কি খবর আছে? ত্রিপুরায় আপনারা দিচ্ছেন 20%, আর কেন্দ্রীয় সরকার দিছে 38%। গ্যাপ কত? আমি অঙ্ক জানি না, ওর অঙ্কে আমি কাঁচা। তো 18%-এর গ্যাপ। এই জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার আরো 6% দিয়ে দেওয়ার কথা। তখন কি হইব? তখন 24% এদের গ্যাপে দিব। তারপরেও এদের লজ্জা নাই, এরা কর্মচারীরা পিছে কয় রাস্তায় দাগ দুল ফিটটা শাড়ি সুতা খুললা নাচো, নাচতে নাচতে দাদারার কথা কও, মুদিরার কথা কও। কর্মচারী বন্ধুদের বলছি, কেন্দ্রীয় হারে যদি আপনারা সম্মান পাইতে চান, বেতন ভাতা পাইতে চান, তীব্রামথায় ভোট দেন। সরকার আসার 6 মাসের মধ্যে আমরা দেখব। আমরা ভয় করি না, আমরা যা বলি আমরা সেটা করব। আর বিশেষ কিছু বক্তৃতা করবো না। অনেক মহিলারাই খালি চাই দিতে, তো কবে বক্তৃতা শেষ হইব, বাড়ি করে গিয়ে সুগরটা একটু দেখবি। আমি আর বক্তব্য করছি না। ধন্যবাদ সবাইকে। সাবরুমে আসলাম ভালো মন নিয়ে, খুব সুখের সংবাদ নিয়ে কুমরুঙ্গে ফিরে যাব। সবাইকে আবার অশেষ ধন্যবাদ দিয়ে আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। তীব্রামথা লং লিভ, উবাগ্রা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য লং লিভ।